অনুসন্ধান হাওয়াবাজি। আজকে ইস্টবেঙ্গলের যে ডুরান্ডের ম্যাচ হলো সেটা নিয়ে একটু আলোচনা করব। অনুসন্ধান হাওয়াবাজি। তো প্রথমে ভেবেছিলাম এই বক্তব্যটার নামকরণ করব ৮২তে আসিও না। ৮২তে আসিও না কেন, মানে ৮২ মিনিটে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল ইস্টবেঙ্গলের যে ৮২ নম্বর বিষ্ণুকে নিয়ে, যার ফলে আপনারা দেখবেন কমেন্টেটাররা হাসাহাসি করছিল। দেখুন, ওরকম একটা মুহূর্ত হঠাৎ ঘটতেই পারে, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু যেটা হচ্ছে সামগ্রিকভাবে একজন খেলোয়াড় কীরকম খেলে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন ৮২ মিনিটের পরে ঠিক ৮৬ মিনিটের মাথায় বিষ্ণু একটা ড্রিবল করতে গেল, কিন্তু পারলো না। কেন পারলো না আগে আমরা আলোচনা করেছি, ও আগামী দিনেও পারবে না। দেখি আমার বিষ্ণুকে নিয়ে বেশি আলোচনা করতে চাই না। প্রথমত বলি যে অনেক বিষয় নিয়ে আলোচনা করব, এই হাওয়াবাজি নিয়ে আলোচনা করব। এই যে এয়ারফোর্স যে টিমটা খেললো, এটা একটা অফিস টিম। এখানে মনে হলো কিছু বাঙালিও রয়েছে, যেমন গোলকিপারটি বাঙালি, কিন্তু এদেরকে না কোনোদিন দেখিনি। এদের কোত্থেকে আনা হয়েছে? আমাদের দেশের যেসব ডিফেন্সে ফুটবল টিম আছে, এখানে কিন্তু ফুটবলারদেরই নেওয়ার কথা। তো আমার প্রশ্ন হচ্ছে, কলকাতা ফুটবল লিগে তো এরকম অনেক ছেলে আছে যারা তো বিভিন্ন কারণে বড় টিমে খেলতে পায় না, তো তারা কেন এয়ারফোর্সে চাকরি পায় না? এইটা নিয়ে আমি একটু কর্তৃপক্ষকে ভাবতে বলবো। দেখুন, উচ্চতা একটা ব্যাপার হতে পারে। আমি বলছি না খুব খর্বকায় কোনো তারক হেমব্রমকে আপনি নিন, আপনি আপনার নিয়ম মেনে আপনাদের এয়ারফোর্সে যেই ন্যূনতম যে উচ্চতার যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে কিন্তু একাধিক প্লেয়ারকে আপনারা পাবেন কলকাতা ফুটবল লিগে, যাদের পক্ষে হয়তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে খেলাটা সম্ভব নয় বা আইএসএলে খেলা সম্ভব নয়, কিন্তু এরা কিন্তু এর থেকে অনেক বেটার। মানে আজকে যারা খেললো, এই টিমটা আপনার বেহালা এসএসের সাথেও হেরে যাবে। কলকাতা ফুটবল লিগে এই মুহূর্তে যারা ওপরের দিকে রেজাল্ট করছে, ইস্টবেঙ্গল ছাড়ুন, মানে সুরুচি সংঘ, কাস্টমস, পুলিশ এসি, অ্যাথলেটিক ক্লাব, এদের সবার কাছে এরা কিন্তু হেরে যাবে এই টিমটা। তো এদেরকে যে নিয়োগ করছে, এদের সারা বছর ধরে যে ট্রেনিং দিচ্ছে, এর পেছনে তো একটা খরচ আছে, এদেরকে একটা স্যালারি দিতে হবে, মোটামুটি একটা ভালো স্যালারি কেন্দ্রীয় সরকারের। ডিএফি এর সমস্যা নেই, আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারে বা বিভিন্ন রাজ্য সরকারের তো ডিএর সমস্যা আছে, এবং যারা সেটা নিয়ে হইচই করে তারা গর্ব করে বলে কেন্দ্রীয় সরকারের ডিএর সমস্যা নেই। সুতরাং আমরা ধরেই নিই যে এয়ারফোর্সেরও ডিএর সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এই যে এত স্যালারি দিয়ে যে প্লেয়ারদের নেওয়া হয়, তো কলকাতা ফুটবল লিগে সেই সব প্লেয়ারদের কেন নেওয়া হয় না যাদের কিন্তু যথার্থ উচ্চতা আছে এবং যাদের পক্ষে ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলাটা সম্ভব না, এবং যারা এদের থেকে অনেক বেটার। সুতরাং আজকের প্রতিপক্ষ নিয়ে খুব কিছু বলার নেই। একটা বিষয় বলবো, আমরা দেখলাম ডেভিডকে নামানো হলো 14 নম্বর, একটা গোল করেছে, কিন্তু ওই গোলটা নিয়ে আলোচনা না করাই ভালো। একটা বাঙালি যে গোলকিপার, জানি না কোত্থেকে এরা এসছে। ঘটনা হচ্ছে, তার কিছু মুহূর্ত পূর্বে ডেভিড একটা বল নিয়ে কেউ তাড়াহুড়ো করে গোল করতে গেল। আমার কেন মনে হচ্ছে জানি না, বারবার করে আমাদের যে ফরওয়ার্ড, এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমায় গোল করতেই হবে, মানে তুমি 5 মিনিট থাকলে তোমায় গোল করতে হবে। দেখুন, গোলটা হচ্ছে একটা আউটকাম অফ আ সিরিজ অফ গুড অ্যাক্ট। আপনি পরপর কিছু ভালো কাজ করবেন, তারপর অটোমেটিক্যালি গোল হবে। আপনাকে কিন্তু গোলের জন্য হাত পাক করলে চলবে না। আপনাকে ফরওয়ার্ড হিসেবে আজকের দিনে তো আরও বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ফরওয়ার্ডে বেশিরভাগ ক্ষেত্রে একটা ফরওয়ার্ডই খেলে। আপনাকে কিন্তু ওই যে 9 নম্বরে খেলাটা খেলে যেতে হবে, এবং গোল হলে ভালো, না হলেও কিছু এসে যায় না, কিন্তু খেলাটা খুব দরকার। আপনি যদি পায়ে বল এলো, আপনার সামনে 2-3 জন আপনি কাটাতে গেলেন, তার কিন্তু আটকে যাবেন, যেটা কিন্তু আমরা ডেভিডকে করতে দেখলাম। তো কেন জানি না, মনে হচ্ছে একটু শিক্ষার একটু সমস্যা আছে। ইস্টবেঙ্গল কোচ শেখায়, এখানে একটু শিক্ষার সমস্যা আছে। আর আমার আগের কিছু অডিও শুনে দেখলাম কিছু মন্তব্য আছে। একটা হচ্ছে কনস্টিটিউশনটা মেনে নিয়েছে ফিফা, এইটা অনেক পুরনো খবর। কনস্টিটিউশন যে ফিফার কিছু অল্প কিছু ক্লজ ছিল যেগুলো নিয়ে ফিফা একটু অল্টারেশন করতে বলেছিল, সেগুলো অনেক আগেই হয়ে গেছে। মানে আমাদের ফুটবল ফেডারেশন ব্যাপারটা ঝুলিয়ে রেখেছিল, যেহেতু তারা ক্ষমতায় থাকতে চায়। কেননা যেই মুহূর্তে কনস্টিটিউশনটা পাবলিশ হয়ে যাবে, নতুন ইলেকশন হবে, এবং তাদের অনেকেই এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে, চেয়ারে আছে, তারা কিন্তু গদিচ্যুত হবে। কেননা তারা কোয়ালিফাই করতে পারবে না ইলেকশনে, আবার তারা দাঁড়াতে পারবে না। সেই জন্য ইচ্ছা করে ব্যাপারটাকে পিছিয়েছিল। আরও একজন বলেছে যে আমি যেখানে আলোচনা করেছি যে এই মরশুমে হয়তো সুপার কাপ বা টায়ার 1 লিগ নাও হতে পারে। টায়ার 1 লিগ হলে হয়তো ছোটো আকারে কোনো একটা টুর্নামেন্ট জাতীয় হবে, একটা দুটো লোকেশনে,
তো সেখানে সে বলেছে না, যদি লিগ না হয় তো বিদেশে খেলবো, অনেক টাকা কামাবো। দেখুন, টাকাটার পেছনে একটু পরে ছুটবেন, আগে কোথায় খেলবেন ঠিক করুন। আপনার জন্য কেউ বসে নেই, আপনার দেশের ফেডারেশন টুর্নামেন্ট করতে পারছে না, বিদেশেই সব দেশ বসে আছে, একটা টুর্নামেন্ট করবে, সেখানে ইস্টবেঙ্গল যাবে, এইগুলো ভাববেন না। মানে জীবনটা অত না সহজ নয়। আপনার নিজের ফেডারেশন একটা টুর্নামেন্ট করতে পারছে না, ইলেকশন হয়ে যাওয়ার পরে হয়তো ওই স্বল্প সময়ে তারা অর্থ জোগাড় করে একটা টুর্নামেন্ট নামাতে পারবে না। আর বিদেশে কোন দেশ বসে আছে টুর্নামেন্ট করার জন্য? করতে হলেই এই আমাদেরকেই করতে হবে, আইএফএ শিল্ড এগুলো করতে হবে। যাকে মূল ব্যাপারে আবার আসা যাক। ম্যাচে চলাকালীন বা বোধহয় হাফ টাইমে একজন বলছিল যে একে মানে তন্ময় দাসকে নানামি ঠিকই করেছে, তন্ময় দাসে আরও সাবলীল হতে হবে কলকাতা ফুটবলে। দেখুন, এই ভুলটা কিন্তু ওই নবাব যে আছে না, সেও করে। নবাব ভাবে যে কলকাতা ফুটবল লিগ খেলিয়ে খেলিয়ে ওর ইউনাইটেড ছেলেদেরকেও আইএসএল স্ট্যান্ডার্ডে তুলবে, তারপর ওদেরকে আইএসএলে বেচবে। এখনও অবশ্য ওর গল্পটা বদলে দিয়েছে, এখনও বলে ও কলকাতা ফুটবল লিগে খেলিয়ে খেলিয়ে ওদেরকে চাকরি পাইয়ে দেবে। ওর প্রথম দিকে গল্পটা কিন্তু অন্য ছিল নবাবের, বলতো কলকাতা ফুটবল লিগ খেলিয়ে খেলিয়ে সুব্রত মুর্মুদের খেলিয়ে ও তাদেরকে আইএসএল স্ট্যান্ডার্ড করে দেবে। সেটা কখনোই সম্ভব নয়। এই যে প্লেয়ার গ্রুমিংয়ের যে এই প্রবলেমটা শুধু ফুটবলে তা না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আছে, আইটিতেও আছে। যারা আইটিতে আছেন, আমি ঠিক আইটিতে নই, কিন্তু আমি আইটি ইন্ডাস্ট্রিটা যথেষ্ট জানি, সেখানে একই সমস্যা আছে, সেখানেও কিন্তু গ্রুমিংয়ের একটু সমস্যা আছে। এবং তার জন্য দেখবেন আজ থেকে 15 বছর আগে যে ধরনের আইটি কাজ করতো ভারতীয় সার্ভিসেস কোম্পানিগুলো, এখনও সেটাই করে। আমি গতকালে আমার পরিচিত এক ইজমাল ফ্যান, সে সবে ইউরোপে এসছে, অন্য একটা দেশে এসছে লং টাইম অ্যাসাইনমেন্ট, ওর সঙ্গে কথা বলছিলাম যে আজকে 15-20 বছর আগে যে ধরনের কাজ করতো ইন্ডিয়ান আইটি কোম্পানিরা, এখনও সেই কাজটাই করে। কেন? ওখানে গ্রুমিংয়ের সমস্যা আছে, যে আপনি আপনার রিসোর্সকে ঠিকঠাক করে গ্রুম করছেন। আপনি বলবেন না আগে এই টেকনোলজি, এখন দেখুন টেকনোলজি বলতে যাবে, কিন্তু বেসিক নেচার অফ দ্য জব কিন্তু একই থেকে গেছে। আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, এই গ্রুমিংয়ের ব্যাপারটা আরও একটা প্যারালাল টানি, তাহলে বুঝতে পারবেন যে কেন তন্ময় দাসকে আজকে বা ডুরান্ড কাপে গেম টাইম দেওয়া উচিত ছিল। যে সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট কিন্তু সৌরভ গাঙ্গুলিকে পেতো না যদি না সংবরণ ব্যানার্জি, এবং তখন ওই ডালমিয়া ছিল, জগমোহন ডালমিয়া বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল। মূলত সংবরণ ব্যানার্জির খুব জোরাজোরি করে সৌরভকে ঢুকিয়ে দিয়েছিল তখন ইন্ডিয়ান টিমে, যে ইংল্যান্ডের যে ট্যুরটা ছিল। আপনি যদি ওই রঞ্জির স্ট্যাটিস্টিক্স বা দলীপ ট্রফির স্ট্যাটিস্টিক্স দেখেন, তখন তো এই দুটোই ছিল না মাপকাঠি, টেস্ট ক্রিকেটে চান্স পাওয়া বা ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পাওয়া, সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু সৌরভ চান্স পেত না। সৌরভকে অলরাউন্ডার হিসেবে ঢুকিয়ে দিয়েছিল, ব্যাটসম্যান হিসেবেও না। আপনারা যারা সৌরভের কেরিয়ার ফলো করেছেন, আপনারা হয়তো মনে আছে সৌরভকে কিন্তু অলরাউন্ডার কোটাতে ঢুকিয়ে দিয়েছিল, জোর জবস্তি করে, মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। একবার ঢোকানোর পর তখন সৌরভের যে ওর মধ্যে একটা তো আছেই, ওকে আপনি যেই লেভেলে দেন, মানে সৌরভ টেস্ট ক্রিকেটও 99 করবে, ওয়ানডে তো 99, রঞ্জিতেও 99 করবে, বা ওই ধরনের রান করবে। বা ধরুন ওকে যদি ইস্টবেঙ্গলের হয় না, আবার মোহনবাগানের কলকাতা লিগেও একই রান করবে। মানে কিছু প্লেয়ার থাকে, আগেও ছিল, যেমন বিক্রম রাঠোর, সে রঞ্জি দলীপ ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি এরকম করতো, ও টেস্ট ক্রিকেটে গিয়ে খোঁচা মেরে আউট হয়ে যেত। সৌরভ আবার একটু অন্য শ্রেণী, মানে ও যদি ধরুন মানে ইস্টবেঙ্গলের ওই 60 রানের একটা ইনিংস খেলে, ও ইংল্যান্ডও 60 রানের ইনিংস খেলবে, ওই ওয়েস্ট ইন্ডিজও 60 রানের ইনিংস খেলবে। তো আপনি না সবাইকে একইভাবে মাপতে পারেন না, যে এ যদি মানে রঞ্জিতে 300 করে তবে একে টেস্টে চান্স দেবো, ওই লজিকে চললে তো সংবরণ ব্যানার্জি ঢোকাতে পারতো না, আপনারা ভারতীয় ক্রিকেটে সৌরভকে পেতেন না। সচিনের কথা ভাবুন, সচিন তো খেলেনি, রঞ্জি ট্রফি খেলেনি, কিছুই খেলেনি, না খেলে ওকে ডাইরেক্ট পাকিস্তান ট্যুরে পাঠিয়ে দিয়েছিল ইন্ডিয়া টিমে। তো তন্ময় দাসদেরকে এই মুহূর্তে আরোই মানে সিএফএলে বেশি ঘষ্টানোর কোনো মানে হয় না। আপনাকে বুঝতে হবে যে একে পরের ধাপে আপনি গেলে স্কেল আপ করবে কি না, এরা স্কেল আপ করবে। আজকে ম্যাচের শুরুর আগে একজন বলছিল মার্তানকে খুব পছন্দ নাকি অস্কারের, আমার পরিচিত একজন বলছে। আমি বললাম পছন্দ হলো, অস্কার জানে যে মার্তানকে যদি ও তুলে দেয় জাহাজ, ও টাইটানিকের মধ্যে পুরো জাহাজ নিয়ে ডুববে, ওপরে ক্যাপ্টেন অস্কারকে নিয়েও ডুববে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আজকে মার্তানকে নামায়নি, শুধু যে নামায়নি তা নয়, একটা খেলার শেষের দিকে আনোয়ারকে তুলে নিল, মানে ওকে ব্রেক দেওয়ার জন্য। ওকে তুলে নেওয়ার পর
ও কিন্তু মার্তানকে নামায়নি তখন। ও কী করেছে অস্কার, ও তখন জিকসানকে সেন্টার ব্যাক থেকে ওই মানে সিডিএম রোল থেকে সেন্টার ব্যাক করে দিয়েছে। ভালোই করেছে, কারণ মার্তান আপনার রামসাঙ্গা আর যেই ইস্টবেঙ্গল ফ্যান এই যুক্তি দিচ্ছিল যে আরও বেশি প্রস্তুত হতে হবে তন্ময় দাসকে কলকাতা ফুটবল লিগে, যেটা নবাব আগে এককালে বলতো। তাকে আমি আরও একটা কথা বললাম যে এই যুক্তিটা তো তাহলে সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা কলকাতা ফুটবল লিগে কি দেখি যে মার্তান ঢেরালো আগের দিন কলকাতা ফুটবল লিগে 3টে খুব বাজে মানে বল হাতছাড়া করেছিল আগের দিন কলকাতা ফুটবল লিগের ম্যাচে, এবং 3টে থেকে কালীঘাট কিন্তু গোল করে দিতে পারতো, কালীঘাট এসএলএ স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রামসাঙ্গার পা থেকে বল ছিটকে যায়। তা এদেরকে যদি মানে এরা কলকাতা ফুটবল লিগে হাতড়াচ্ছে, তবুও যদি এদেরকে আপনি প্রমোট করে দেন বা সিনিয়র স্কোয়াডে রাখেন, তাহলে তন্ময় দাস কি দোষ করলো? আপনাকে তো যে কোনো একটা মাপকাঠি রাখতে হবে না, বিচারের মাপকাঠি। এবং আরও একটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন যে কিছু কিছু ক্ষেত্রে মানে এমন না যে সমস্ত ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইএসএল খেলাটা অনেক সহজ হয়ে যায় কলকাতা ফুটবল লিগের তুলনায়। সেটা আপনার এডমান্ডের ক্ষেত্রেও দেখেছি, যেটা আমার চ্যাট ফোরামে লিখেছি ম্যাচের হাফ টাইমে বোধ হয়। দেখবেন এডমান্ড যখন কলকাতা ফুটবল লিগে নামানো, ওর তো কোনো বিদেশি থাকে না এবং ওর উপর নজর থাকে অপোনেন্টে, কিন্তু ও যখন ডুরান্ডে খেলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তখন ওর আশপাশে ভালো ভালো বিদেশিরা রয়েছে, অনেক স্পেস রয়েছে, সুতরাং ও অনেক ফ্রিলি খেলতে পারে। ডেভিডের ক্ষেত্রে একই, কিন্তু ডেভিড দেখুন এখন কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, কলকাতা ফুটবল লিগেই পাচ্ছে না সুবিধা করতে। আপনারা অনেকে বলতেন না নাম্বার 9 কেন ডেভিডকে খেলাচ্ছে না আইএসএলে, এখন দেখুন কলকাতা ফুটবল লিগে কিন্তু ডেভিড আটকে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যেমন আজকে যে প্রতিপক্ষ ছিল তারা কলকাতা ফুটবল লিগে মানে টায়ার 1 খেলারও যোগ্য না, মানে একদম মেজারাস যে ক্লাবটা তাদের লেভেলের ক্লাব, মানে একদম 11-12 বা বলতে গেলে টায়ার 2 ক্লাবের লেভেলে। তো এরকম ম্যাচে তাহলে সায়ন ব্যানার্জি এরা কেন খেলবে না? আপনারা তো দেখেছেন কলকাতা ফুটবল লিগে যে এডমান্ড আর সায়ন যখন একসাথে খেলছে, আমরা অন্তত 2-3টে ম্যাচে এরকম দেখেছি। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটাতে দেখেছি এবং কালীঘাট ম্যাচটাতেও দেখলাম যে সায়ন কিন্তু ছাপেই আছে এডমান্ডকে। তাহলে এডমান্ড খেলবে ডুরান্ডে, সায়ন কেন খেলবে না? কারণ আজকের এরকম দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে, যেখানে আপনার হামিদ রয়েছে, আপনার মিগুয়েল রয়েছে, মিগুয়েল তো একা দাপালো পুরো যতক্ষণ মাঠে ছিল, রাশিদও নামার পর এক প্রকার দাপিয়েছে, এরকম যখন আপনার সহযোগী রয়েছে, তখন জুনিয়র ছেলেদের পক্ষে অনেক সহজ খেলাটা। তো সায়নকে কেন নামানো হবে না এরকম ম্যাচে? আপনার তন্ময় দাসকে কেন নামানো হবে না? আজকে দেখেছেন নিশ্চয়, মানে যারা অনেকে বলতেন যে সৌভিক কেন ভালো ক্রিয়েটিভ খেলতে পারছেন, আগের দিন কলকাতা ফুটবল লিগে আপনার বলেছিলেন, আমি বলেছিলাম সৌভিকের ক্রিয়েটিভিটিটা খুবই কম, ও মূলত ডিফেন্সিভ সেন্ট্রাল মিডিয়া, এবং এটা ঘটনাও। কিন্তু আজকের প্রতিপক্ষ এতই দুর্বল ছিল যে সৌভিককে যখন নামালো, একটু উইংয়ে নামিয়েছিল, মনে হচ্ছিল কৃষাণুদের খেলছে উইংয়ে, এত ক্রিয়েটিভ লাগছিল। তো আপনি বুঝতে পারছেন কীরকম খাজা দুর্বল প্রতিপক্ষ ছিল আজকে এয়ারফোর্স। ও এটা বলে শেষ করবো, এয়ারফোর্স প্রতি আমাদের অবশ্যই আস্থা আছে, আমাদের দেশকে রক্ষা করে, আমাদের দেশে বায়ু সীমানাটাকে রক্ষা করে। তো আপনারা না, তো আপনি যে ফুটবল টিমের পেছনে এত খরচ করছেন, আপনার কলকাতা ফুটবল লিগ থেকে ভালো ভালো প্লেয়ার পেয়ে যাবেন, যাদের পক্ষে হয়তো বিভিন্ন কারণে, বয়সের কারণে বা বিভিন্ন কারণে হয়তো বড় টিমে খেলা সম্ভব হবে না, যাদের ঠিকঠাক উচ্চতা আছে, যাদের হয়তো ঠিকঠাক আপনাদের যে এডুকেশন মিনিমাম ক্রাইটেরিয়া আছে, ক্লাস 8 পাস হোক বা যেই লেভেল অনুযায়ী মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন, প্রচুর ভালো ভালো ছেলে পাবেন, এরকম নিন। কেন দেখুন দিনের শেষে না, আমাদের এয়ারফোর্স যদি খারাপ ফল করে ফুটবলের মাঠে, আমাদেরও খারাপ লাগে। দেখুন কোন দেশ কি দাবি দাওয়া করছে সেটা অন্য ব্যাপার, কিন্তু ফুটবলটা তো মানে অন্য কোনো দাবি দেওয়া মানে মিথ্যে দাবি দেওয়া নেই। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি এয়ারফোর্স কেমন খেলছে, এবং এয়ারফোর্স খারাপ খেলে কিন্তু এক প্রকার খারাপও লাগে। আমার যদিও ইস্ট বেঙ্গলের ফ্যান, হ্যাঁ, অনেক কিছু বলে আমাদেরকে, কিন্তু আমরা তো ভারতীয়, তো ভারতীয় হিসেবে খারাপ লাগে যখন দেখি ভারতীয় বায়ুসেনা খুব বাজে খেলছে ফুটবল মাঠে। সবাই ভালো থাকবেন।